ফিফা ক্লাব বিশ্বকাপ শেষ হয়ে গেছে। তো এটা শেষ হয়ে গেছে, কিন্তু এখানে যে প্রশ্নগুলা ক্রিয়েট হয়েছে, এইখানে যে বিষয়গুলা ঘটছে, এই জিনিসগুলা আসলে মাথায় ঘুরতেছে এখন পর্যন্ত। পিএসজি এই ক্লাব বিশ্বকাপে এই ফাইনালের আগ পর্যন্ত মাত্র একটা গোল কনসিড করছিল, 18-0 ছিল পিএসজি। আর এই পিএসজি রে হারাইছে চেলসি, যারে কিনা আসলে ওরকম ভাবে কেউ চিন্তাই করে নাই যে চেলসি এইবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিততেছে, শুধুমাত্র এই ভদ্রলোক ছাড়া। আর9 এই খেলার আগেই বলছিল যে বি কেয়ারফুল, চেলসি ইজ অলওয়েজ চেলসি, বা সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি চেলসির বিপক্ষে খেলতেছেন। তখন হয়তো ওইরকম গুরুত্ব কেউই এই কথাই দেয় নাই যে আসলে পিএসজির এইরকম দ্য বেস্ট টিম রাইট নাও, আপনি এখন পর্যন্ত সবথেকে সেরা টিম বলতে পারেন পিএসজি এই টুর্নামেন্টে অঘোষিত চ্যাম্পিয়ন ছিল এই ফাইনালের আগ পর্যন্ত বা কিক অফের আগ পর্যন্ত। পিএসজি ফিফা ক্লাব বিশ্বকাপের অঘোষিত চ্যাম্পিয়ন ছিল। তো আমার কথা হয়েছে যে আসলে চেলসি কিভাবে এটা সম্ভব করলো, এবং আমার মনে হয় আপনারাও এটা জানার জন্যই আসছেন যে আসলে চেলসি এটা কেমনে ঘটাইলো। তো চলুন আজকের এই ভিডিওতে টুকটাক কথা বলা যাক চেলসির এই অসাধ্য সাধন নিয়ে। আমরা প্রথমে দুই একটা কথা বলি। প্রথম কথা হয়েছে যে চেলসি এটা অসাধ্য সাধন বলতে পারেন না। চেলসি এর আগে যে দূরে ইউসিএল জিতছে, একবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতছে, মোটামুটি এরকম নাটকীয়তার পরেই জিতছে। দ্বিতীয় কথা হয়েছে, এই পুরা ক্রেডিটটা আমি দেব এনজো মরেস্কোরে। দেখেন, যখন এনজো মরেস্কো চেলসির কোচ হয়ে আসছে, তখন ফুটবল ফ্যানরা তো বাদ দিলাম, চেলসির 50% ফ্যান খুশি ছিল না এনজো মরেস্কোর এই সাইনিংটা নিয়ে, যে ওর এই কোচ হিসেবে যখন আসছে এইটা নিয়ে মোটামুটি সবাই অখুশি ছিল। লেসিস্টার সিটি থেকে আসছিল, সবাই ভাবতেছিল চেলসির মতো দলের যখন একদম পুরা চেলসির ডাউনফল চলতেছে, লিগের 15 নম্বরে ছিল, তখন এনজো মরেস্কো কোচ হয়ে আসছে। এবং এনজো মরেস্কো কোচ হয়ে আসার পরে পিএসজি একটা ইউরোপের শিরোপা জিততো। ইউরোপের শিরোপা জিতে নেক্সট ইয়ার ইউসিএল কনফার্ম করলো, কনফার্ম করে আসলো ফিফা ক্লাব বিশ্বকাপে। ক্লাব বিশ্বকাপে আসার পরে চেলসির প্রত্যেকটা খেলা যদি আপনি দেখেন, এনজো মোরেস্কো প্রত্যেকটা টিমের সাথে ও ভিন্ন রকম একটা ফরমেশন নিয়ে আসছে, ভিন্ন একটা ট্যাকটিক্স নিয়ে খেলা শুরু করছে। কিন্তু আপনার প্রশ্নটা এই জায়গায় ছিল সবার মাথায় যে আসলে এনজো মোরেস্কো বা চেলসি পিএসজির বিপক্ষে কোন ট্যাকটিক্সে খেলবে, কিভাবে খেলবে, বা পিএসজিরে কেমনে থামাইবে, বা আদৌ কি থামাইতে পারবে। কিন্তু দিন শেষে ফুটবল একটা গোল বলের খেলা এবং ট্যাকটিক্সের খেলা। আসলে যে ওই ট্যাকটিক্সের মার প্যাচটা বুঝে গেছে, সে ফুটবল থেকে ভালো কিছু বের করে নিয়ে আসতে পারে। এই পিএসজিরে জাবি আলানসো, ভিনসেন্ট কোম্পানির মতো দল থামাইতে পারে নাই। শেষ পর্যন্ত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে আইসাই পিএসজিরে থামাইয়া দিল এনজো মরেস্কোর চেলসি। আপনি এরপরে হয়তো বা আপনি ভাবতেছেন যে আমি বলবো যে এখন চেলসি বেস্ট ক্লাব বা বিশ্বের সেরা ক্লাব, পিএসজি থেকে ভালো একটা ক্লাব, বা পিএসজি থেকে ভালো করবে বা করতেছে, এরকমটা না। যদি এই টেকটা আপনার ধরে রাখতে হয় যে দ্য বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এই যে একটা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স আপনি দিচ্ছেন বা দিচ্ছে, এটা ধরে রাখতে হবে পুরো সিজন জুড়ে। সামনে যে সিজন আছে, সামনে ইউসিএল আছে, বা সামনে যে লিগ সিজন আছে, প্রিমিয়ার লিগ চলবে, ওই জায়গায় সেম সিস্টেমটা ধরে রাখতে হবে। এবং যদি ধরে রাখতে পারে, আই থিঙ্ক চেলসি একদম অপ্রতিরোধ্য একটা দল হয়ে উঠবে। আপনি যখন বেস্ট অফ দ্য বেস্টের সাথে খেলতেছেন, তখন আপনার একটু এক্সট্রা অর্ডিনারি হইতে হবে, এবং চেলসি এটা হয়েছিল। এনজো মরেস্কো পুরাপুরি একটা হোমওয়ার্ক করে আসছে, একদম পেজির কুটিনাটি যায় না, সব কিছু বুঝা শুনে তারপর চেলসি মাঠে নামছে। এবং এই জিনিসটা যখন খেলা শুরু হয়েছে, কিক অফের পর থেকে আমি যখন খেলা দেখতেছিলাম, আমার সাথে ছিল হাবিব ভাই, আমি জাস্ট ওনার মুখের দিকে তাকাইছিলাম, উনি আমার মুখের দিকে তাকাইছিল যে এটা কি চলতেছে, আসলে কি এরকম খেলা আমরা আশা করতেছিলাম কিনা। চেলসি কিক অফের পর থেকে যেরকম প্রেসিং করা শুরু করছে, এই প্রেসিং এই সিজনে পিএসজির বিপক্ষে আর কেউ করে নাই, আর কেউ করতে পারে নাই। এবং চেলসির সব থেকে বড় যে বিষয়টা করছে, এটা হচ্ছে ম্যান টু ম্যান মার্কিং, পজিশনিং একটা খেলা খেলছে। আপনি যদি দেখেন, ওরা ডাবল পিভিট দেওয়া শুরু করছে, এবং মিডফিল্ডটা পুরোপুরি ছিল চেলসির দখলে। কাইসারও যা করছে, পুরা মিডফিল্ড ওর দখলে ছিল, প্রত্যেকটা জায়গায় ও ইন্টারফেয়ার করতেছিল, প্রত্যেকটা পাসে, প্রত্যেকটা পজিশনে ও এখানে গিয়ে বাধা সৃষ্টি করতেছিল। পিএসজি মিডফিল্ড থেকে ওরকম কোনো থ্রো পাস দিতে পারে নাই, ওরকম কোনো পাস ওরা ওদের অ্যাটাক লাইনে পৌঁছাইতেই পারে নাই, ওই পর্যন্ত যায় নাই। এবং আমরা একটা বিষয় জানি যে একটা ফুটবল ম্যাচে মিডফিল্ড যার দখলে থাকবে, খেলার মোড়টা ও অনেকটাই ঘুরিয়ে দিবে। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন,
পিএসজি অ্যাটাক শুরু করে আপনার এক সাইডে নুনো মেন্ডেসরে দিয়ে এবং এক সাইডে আশরাফ হাকিমিরে দিয়া, এবং ওরা মোটামুটি এরিয়ালে অনেকটাই দুর্বল। আর এই জিনিসটারই কাজে লাগাইছে কালকে চেলসি। চেলসি প্রায় প্রত্যেকটা অ্যাটাক ওরা লং বল দিয়ে শুরু করছে, যেখান থেকে এরিয়ালগুলো ওরা জিতে ওরা অ্যাটাকে কনভার্ট করছে। এবং কালকে নুনো মেন্ডেস এই সিজনে নুনো মেন্ডেস যেরকম করে আসছে, কালকে ওই রকম নুনো মেন্ডেস আমরা দেখি নাই বা ওই রকম নুনো মেন্ডেস আমরা পাই নাই। কোল পালমারের সামনে অসহায় একটা আত্মসমর্পণ করছে নুনো মেন্ডেস, এবং 3টা গোল হয়েছে, 3টা গোলই নুনো মেন্ডেসের এরিয়া দিয়ে হয়েছে। নুনো মেন্ডেসরে ফাঁকি দিয়ে আবার নুনো মেন্ডেসরে পার করে এই গোলগুলো দেওয়া লাগছে, যেখানে আমরা দেখছি যে নুনো মেন্ডেসরে পার করা মোটামুটি কষ্টসাধ্য না, অসম্ভব হয়ে দাঁড়াইছিল এই সিজনে। নুনো মেন্ডেসের যে ফর্ম ছিল এই সিজনে, নুনো মেন্ডেস একটা অপ্রতিরোধ্য প্লেয়ার ছিল। ওর এখান থেকে বল নিয়ে যাওয়া মনে করেন যে ওইটা কি বলবো, দেয়াল ভাঙে নিয়ে যাওয়া ছিল। আর কালকে এটারে কোল পালমার এমন ইজি ভাবেই করছে, মনে হয়েছে যে কিছুই না, জাস্ট ও খেলতে আসছে, খেলতেছে। কালকে চেলসির এই ম্যাচটা জেতায় সব থেকে বড় অস্ত্র ছিল পিএসজির দুর্বলতাগুলো বের করা, এরিয়ালে অ্যাটাক বেশি করা, এবং পুরোপুরি হাই প্রেসিং করে খেলা, আর ম্যান মার্কিং বা ম্যান পজিশনিং করে খেলা। ওরা ওই রকম ভাবে ওইখান থেকে বল পজিশনিং কইরা বল বানায় নিয়ে উপরে উঠতেই পারে নাই। চেলসির প্রেসিং এর সামনে পিএসজির প্রেসিংটা মানে ওরা দাঁড় করাইতেই পারে নাই। ওই ম্যাচটাতে প্রত্যেকটা প্লেয়ার একটু এক্সট্রাঅর্ডিনারি কাজ করছে, যেটা ওদের কাজ না। আপনি দেখেন কোল পালমার বল লুজ করছে এবং ও নিচে নাইমা আইসা আবার ওই বলটা রিগেইন করার বা ওই বলটা আবার রিকভারি করার চেষ্টা করছে, যেটা আমরা আসলে ইউজুয়ালি দেখি না। এখনকার যে মডার্ন ফরওয়ার্ডরা আছে ওরা বল লুজ করলে এটা অপেক্ষায় থাকে যে কখন একটা অ্যাটাকিং মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার আবার সিবির আইসা এই বলটা ওরা এখান থেকে রিকভারি করে ওদেরকে আবার পাস দিবে, ওরা অ্যাটাকে যাবে। এই জিনিসটা কালকে দেখি নাই। কালকে প্রত্যেকটা প্লেয়ার ওদের যে যে সীমা আছে বা বিয়ন্ড দ্য লিমিটেশনে গিয়ে খেলছে ওরা, এবং এই জিনিসটাই চেলসিরে বিশ্ব চ্যাম্পিয়ন বানাইছে। এবং আমরা কথা বলতে পারি আমাদের এনজো ফার্নান্ডেজের নিয়ে। এনজো ফার্নান্ডেজ আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, ক্লাব এবং দেশ দুইটারই নিয়ে। তো এইখান থেকে মোটামুটি আমরা একটা বিষয় তো বুঝতে পারছি যে আসলে ফুটবলে ট্যাকটিক্যাল যে চিন্তা ভাবনাটা, ট্যাকটিক্যাল যে ধারণাটা আছে, এইটা থাকা সব থেকে বড় জিনিস। এবং এই জিনিসটা যেটা মিসিং ছিল মাদ্রিদের ক্ষেত্রে, এবং যেটা আমরা পাইছি চেলসির সাথে আইসা, চেলসির ক্ষেত্রে আমরা এই বিষয়টা পাইছি। ওই রকম উইকনেসগুলো খুঁইটা বের করে ওই উইকনেসগুলো চোখে ফেলায়া ওই রকমভাবে খেলা যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলোই আসলে ফুটবলের সৌন্দর্য। আর আমরা স্পেশালি কথা বলতে পারি সানচেজরে নিয়ে। কালকে খেলায় যখন কিক অফের আগ পর্যন্ত হয়তো সব থেকে বড় প্রশ্নটা ছিল সানচেজরে নিয়ে, যে আসলে ওই রকম ফিডব্যাক কি, এই পিএসজির প্রেসের সামনে সানচেজ কি টিকতে পারবে কিনা। এবং আমরা কালকে দেখছি সানচেজ জাস্ট অমায়িক ছিল। এবং ওরা যে শর্ট অন টার্গেটগুলো নিছে, পিএসজি যে 8টা শর্ট অন টার্গেট নিছে, এই শটগুলো কিন্তু জাস্ট শর্ট ছিল না যে সাইডে দিছে বা হাতে গিয়ে পড়ছে, প্রত্যেকটাই একেবারে গোল কনসিড করার মতো চান্স ছিল। সানচেজের প্রত্যেকটা সেভই একদম ওয়ার্ল্ড ক্লাস ছিল। তো মোট মিলায় এই খেলাটা চেলসি জিতছে ওদের টিম ওয়ার্কের জন্য, ওদের টিম স্পিরিটের জন্য, উইনিং মেন্টালিটির জন্য, এবং টেকটিক্যাল যে আলোচনা ছিল ওই আলোচনাগুলো বা টেকটিক্যাল যে বিষয়গুলো ব্রেকডাউন করা লাগে ওই ব্রেকডাউন করার জন্য আমি এই জয়ের পুরোপুরি ক্রেডিটটা দেবো এনজো মরিস্কের উপরে। এবং ওর যে টিম সেটা তো বলতে হবে, আপনার কোচ যতটুকু ভাঙে চলে দলের গর্বে প্লেয়ারগুলো ওইরকমভাবে খেলতে বাধ্য। তো এইখানে মোটামুটি চেলসির এই জয়টা রিজার্ভ করতেছিল, এবং চেলসি কালকে একটা ফাইনাল খেলার মতো খেলা খেলছে। তো দেখা যায় চেলসি কি এই জয়ের ধারাগুলা বা এই খেলার ধারাগুলা পুরো সিজন ধরে রাখতে পারে কিনা, সেটা দেখার বিষয়। ধন্যবাদ। আমাদের ভিডিওটা যদি আপনি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।